আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা গত যে ক্লাস ছিল, দুইটা টপিক তোমাদেরকে দিয়েছিলাম এবং পড়িয়েছিলাম, পুরোটা রিভিশনও দিয়েছিলাম। একটা টপিক হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর আরেকটি টপিক ছিল হচ্ছে বিশ্বের বিভিন্ন সংস্থা। মনে পড়ে? যদি মনে পড়ে থাকে তাহলে তো ভেরি ফাইন, না মনে পড়ে থাকলেও মনে পড়তে হবে। এইটা ঠিক গত ক্লাস, এবং সবাইকে বলেছিলাম তোমাদের নার্সিং এবং গুচ্ছ এই দুইটা জায়গায় আন্তর্জাতিক সংস্থা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং আমি এও বলেছিলাম, আমি রিভিশন দেওয়ার পর, যে তোমরা আমি রিভিশন দেওয়ার পর তোমরা বাসায় গিয়ে ওই টপিকটা বই খুলে পড়বা, বা যদি কোনো ঘাটতি থাকে এমসিকিউ সলভ করবা, বাসায় গিয়ে আরেকবার দেখবা। এবং আমার এই গ্রুপেই যে আগের এর চেয়ে বড় বড় ক্লাস আছে তাও তুমি করতে পারো। তো অ্যাজ আই সেড, আশা করি তোমরা এগুলো পালন করেছো। তো আমার চেষ্টা, যেহেতু আরও আজকে এমন দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, যে এই দুইটা টপিক সমানভাবেই যারা গুচ্ছ পাগলা এবং নার্সিং তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন গুচ্ছের জন্য মৌলিক জিকে কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ আমরা এই সপ্তাহে আরও দু একটা ক্লাসের মধ্য দিয়ে আন্তর্জাতিক জিকে বা বাংলাদেশ জিকে হয়তো দু একটা এরকম ক্লাস নিব, রিভিশন দিব। এরপরই আমরা গুছিয়ে পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, আইসিটি, ইতিহাস, যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলোর উপরে তোমাদের ক্লাস হবে। নার্সিংয়ের ভর্তি পরীক্ষাটা 27 ফেব্রুয়ারি হয়ে যাবে। তোমরা একটু আমাকে কমেন্ট করবা একটা বিষয়। এখন বলতে পারো ভাই কি কমেন্ট করব, অনেক বিষয় তো আছে, হাই হ্যালো আসসালামু আলাইকুম। কমেন্ট এই বিষয়টা করবা যে তোমাদের একটু কমেন্ট করবা। হুম, সাজেশন তাই তো, ওকে ফাইন, সাজেশন পাবা, ডোন্ট ওয়ারি, সাজেশন তো ডেফিনেটলি পাবা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? রোজার মাস, বরকতের মাস, রোজা না রাখা কেউ আসো? হ্যাঁ, সাম্প্রতিক দেখো, সাম্প্রতিকও আছে, আমাদের ক্লাস নিতে হবে সাম্প্রতিক, আমাদের আছে মৌলিক। হ্যাঁ, সাম্প্রতিক, মৌলিক, বিডি, ইন্টারন্যাশনাল অনেকেরই পড়া আছে। সো এই চারটা বিষয়ে আমাদের ফোকাস করতে হবে। সো আমরা এই কয়েকদিন নার্সিংয়ের আগ পর্যন্ত এই দুইটাতে একটু ফোকাস করি, আর তারপর হচ্ছে আমরা এই মৌলিক জিকেতে আমরা সুইচ করব, আমরা ক্লাস নিব। আমার আশা করি আমাকে ঠিকঠাক শুনতেও দেখতে পাচ্ছ, প্রবলেম সেরকম নাই। হ্যাঁ, সো ওকে, আচ্ছা। সাউন্ড কম শোনায় না? ঠিক আছে, সব তো ঠিকই আছে আমার মনে হয়। সাউন্ড ঠিক নাই? ওকে, আচ্ছা। সাউন্ড কম শোনায় না? ঠিক আছে, আচ্ছা, সব তো ঠিকই আছে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, তোমরা একটু সাউন্ডটা ফোনের বাড়িয়ে নাও, আমি একটু দ্রুত জোরে কথা বলার চেষ্টা করব, সমস্যা নাই। সাউন্ডটা তাও তোমরা একটু বাড়িয়ে নিবা, ঠিক আছে? সাউন্ড একটু বাড়াই নিবা, আমি চেষ্টা করতেছি যাতে জোরে কথা বলা যায়। সাউন্ড তো আমার ফোনে ঠিকই আছে, যেমন আমি তোমাদেরকে যদি শোনাই, এটা সেম জিনিস তো, এই ফোনটা তোমাদেরই ফোন ধরো, কারণ এটা দিয়ে আমি অনলাইনে যুক্ত হয়েছি, বলা যায়। সাউন্ড তো আমার ফোনে ঠিকই আছে, যেমন আমি তোমাদেরকে যদি শোনাই, এটা সেম জিনিস তো, এই ফোনটা তোমাদেরই ফোন ধরো, কারণ এটা দিয়ে। আচ্ছা, ওকে, আচ্ছা। তো কথা না বলে চলো, দেখো সময়, রোজার মাস, খুবই টায়ার্ড লাগতেছে। তারপর আজকে শুধু পানি খাইছি, পানি খেয়া আর একটা কলা খেয়া রোজা রাখতেছি, আলহামদুলিল্লাহ। সো আমি একটু দ্রুত যাব। গত ক্লাসটা দেখছো কেমন রকেট গতিতে গেছি, আজকে রকেট গতিতে যাব, যে টপিকটাই আমি ধরবো। ভাই এই গ্রুপে যারা আছে তাদের নতুন কোর্সে ভর্তি হতে চাইলে ডিসকাউন্ট ফি কত? দেখো, ডিসকাউন্ট থাকবে 100 স্টুডেন্টের জন্য। আমি তোমাদের সহজ করে বলে দিই ভাইয়া, আমি তোমাদের একদম সহজ করে বলে দিই, সহজ করে একটা বিষয় বুঝাই দিই, যদি বুঝার থাকে তাহলে তোমরা বুঝবা যে এটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হবে এই কোর্সটা। আমি একটু, যেহেতু তোমরা আমাকে প্রশ্ন করছো, অনেকে জানতেও চাও যে এই বিষয়টা কি, আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিই। এই গ্রুপে যারা আসো, এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, সবার জন্য হচ্ছে এই কোর্সটা। আমি একটু কথা বলি, শুধু মনোযোগ দিয়ে শুনো, তারপর আমরা টপিকে যাব। আমাদের যে নতুন একদম জিকে কোর্স, একদমই নতুন, আমরা জিরো থেকে শুরু করব, বেসিক থেকে শুরু করব, এখানে আইকিউ পড়ানো হবে, এবং এইটা হবে নতুন আঙ্গিকে। আমার পিছনে আরো দুইজন মানুষ থাকবে, তোমাদের আরো নোট, সাপোর্ট ইত্যাদি সবকিছু দিবে, যেহেতু আমাদের নতুন স্টুডিও।
এই জিকে প্রি অ্যাডমিশন ম্যাজিক কোর্সটা মানে কি? এইচএসসি 25 তোমাদের মনে আছে? তোমাদের এইচএসসির আগেই শুরু করেছিলাম তোমাদের সময় প্রি অ্যাডমিশন কোর্স। এখন এইচএসসি 26-এর জন্য যেই কোর্সটা আমি খুলতেছি, এই কোর্সটা কারা করতে পারবে? প্রশ্ন হইতে পারে, কারা করতে পারবে? এই যে কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি এইচএসসি 26-27 এবং যারা এই তোমরা আসো পরের বছর সেকেন্ড টাইম দিবা 25 ব্যাচ যারা আসো, এইচএসসি 26 তোমাদের জন্য, এইচএসসি 27 তোমাদের জন্য, এইচএসসি 25 যারা আসো যে 26-এর সাথে সেকেন্ড টাইম দিবা যে কোনো বিশ্ববিদ্যালয় এবং টার্গেট যে সকল বিশ্ববিদ্যালয়, এই টার্গেট যে সকল বিশ্ববিদ্যালয় তা তো তোমরা বুঝতেই পারতেছো, কারণ এই পর্যন্ত তোমাদের ক্লাস করাইতেছি। তো এই কোর্সটাও চলবে আগামী 1 থেকে 1.5 বছর। এইচএসসি 26-এর অ্যাডমিশনের শেষ অবধি, মানে কি ওইখানে 25-ও পড়তে পারবা, 27-ও কলেজের পুরোটা সময় পড়তে পারবা। তাহলে এই কোর্সটা আমাদের এই বর্তমান যে গ্রুপে তোমরা আসো, এই গ্রুপটা কয়েকদিন পর থাকবে না। আমি আবারও বলে দিই, এই প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, এই গ্রুপটা কয়েকদিন পর থাকবে না। জিকের অনেক কিছু চেঞ্জ হবে, তুমি এবার বুঝতেছো না। প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে, সাম্প্রতিক আসবে, নতুন আঙ্গিকে প্রশ্ন আসবে, নতুন ধারায়, বা তুমি যদি মনে করো লেগে থেকে ভালো করবা, তাহলে এই নতুন কোর্সটা মিস করো না। এই কোর্সেও যথারীতি ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে যেমনটা হচ্ছে, রেকর্ডেড থাকবে। তোমরা রেকর্ডেড যেমন পাচ্ছ, প্রত্যেক ক্লাসের সাথে তুমি এক্সাম পাবা, মডেল টেস্ট যেমন পাইছো মডেল টেস্ট পাবা, রিভিশন পাইছো রিভিশন সলভ ক্লাস পাবা, দাগানো স্লাইড পেয়েছো দাগানো স্লাইড পাবা। তারপর নতুন কোর্সে থাকবে আরও কিছু ধামাকা, যেটা একদম সিক্রেট। নতুন কিছু ধামাকা থাকবে ইনশাল্লাহ, তোমাদের আশা করি নতুন কিছু দিতেও পারি। হ্যাঁ, নতুন কিছু দিতেও পারি, নতুন কিছু থাকতেও পারে, নোট বা কিছু টাইপের কিছু থাকতে পারে ইনশাল্লাহ। সো এইটাতে ভর্তি হতে পারলে তোমরা আশা করি সামনে 1.5 বছর পড়তে পারবা। কোর্স প্রাইস দেখো, কোর্স প্রাইস এখন যেহেতু 100 জন প্রথম আমরা নিব মাত্র 1400 টাকায়। 1400 টাকায় 2600 টাকার কোর্স আমরা ডিলিট করে দিলাম। প্রথম 100 জন 1400 টাকায় ভর্তি হতে পারবা। আশা করি এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমার নাবিলস জিকে যে ফেসবুক পেজ আছে সেটার ইনবক্সে নক দিয়ে ফেলো। নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে তুমি নক দিয়ে ফেলো। নাবিল জিকে ফেসবুক পেজে ইনবক্সে আজকে নক দিয়ে ফেলো, টাকাটা পাঠাও। এখানে আমাকে নক দিলেও তোমাকে বলে দিবে। 100 জন এই ডিসকাউন্টে ভর্তি হবে। এরপর এটা প্রথমে হবে 1500, তারপর হবে 1600, তারপর 1700 হবে এইচএসসির আগে। এইচএসসির আগ পর্যন্ত 1700 হবে, মানে আরও 200-300 টাকা বেড়ে যাবে। সো তুমি এখনই ভর্তি কনফার্ম করে ফেলো। কেননা আমাদের লেকচার 1 এর পার্ট অর্ধেক হয়েছে গতকাল। তোমাকে একটু দেখাই, দেখলে হয়তো এইবার আরো কিভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি দেখাই। লেকচার 1 এর পার্ট 1 হয়েছে, দেখো গতকাল হয়েছে। এখন আগামীকাল আবার এই লেকচার 1 শেষ হবে। এইবার আরো সময় নিয়া ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইতেছি, এইবার আরো সময় নিয়া ভাইঙ্গা ভাইঙ্গা তোমাদেরকে বুঝাইতেছি ইনশাল্লাহ। এই যে দেখো, এটা হচ্ছে লেকচার 1 এর পার্ট 1 হয়েছে গতকাল। বাংলাদেশ পরিচিতিটা অর্ধেকটা আমরা পড়াইছি 1 ঘন্টা 14 মিনিটে। এমনভাবে বুঝাইছি, প্রত্যেকটা রেখা থেকে শুরু করে আবার নতুন করে নতুন আঙ্গিকে এই বছর কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বুঝাও পড়াইছি। সামনের বছর কোনগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেটা বুঝে আমাদের পড়তে হবে। তো এটা তোমরা অবশ্যই রেকর্ডেড পেয়ে যাবা। এগুলো আবারও হবে, এক একটা লেকচার 3 জায়গায় হবে। দেখো কোন পয়েন্টে কোথায় মিলছে, কি হাবি যাবি সব কিছু সুন্দর করে এইভাবে ধরে ধরে ইম্পর্টেন্ট করে করে সুন্দর করে বুঝাই দিছি। সো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাইতে পারো এই ম্যাজিক কমন কোর্সে। এটা আরো দারুণ হবে ইনশাল্লাহ। সো এতটুকুই তোমাদের জন্য বললাম। এই গ্রুপে যারা আছো দ্রুত নক দিয়া ভর্তি হয়ে যাও, ঠিক আছে? দ্রুত নক দিয়া নাবিল জিকে পেজে নক দিয়া ভর্তি হয়ে যাও। হ্যাঁ, রেকর্ডেড পাবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, রেকর্ডেড পাবা, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা নার্সিং গুচ্ছ দুইটার জন্যই একটা টপিক সিলেক্ট করি, ওই টপিকটা সুন্দর করে পড়াই দিই, যেটা নার্সিং গুচ্ছ উভয়ের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে টপিকটা নার্সিং গুচ্ছ উভয়ের জন্য ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাদের আগে নার্সিংয়ের এটাতে যাইতে হবে, গিয়ে দেখতে হবে যে কোন টপিকটা আছে নার্সিং গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। এই এমন একটা টপিক আমি পাইছি, সেই টপিকটা হচ্ছে জাতীয় বিষয়াবলী নার্সিং গুচ্ছ।
জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলী টপিকটা ইম্পর্টেন্ট। জাতীয় বিষয়াবলীটা আমরা আগে একটু ধরবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিও। জাতীয় বিষয়াবলী টপিকটা ধরবো। হ্যাঁ, জাতীয় বিষয়াবলী টপিকটা আমরা ধরবো। এটা বাংলাদেশের বিবিধ টপিকে আছে, বিবিধ বিষয়। শিক্ষার মধ্যে থাকতে পারে। একটু সময় দিও। জাতীয় বিষয়াবলী এখান থেকে আমরা পড়বো, এটা থেকে আমরা পড়ি ইনশাল্লাহ। জাতীয় বিষয়াবলীটা এখান থেকেই পড়ি, ঠিক আছে? গুচ্ছ সাজেশনটা তোমরা এই সপ্তাহে পাবা ভাইয়া, নেক্সট ক্লাসে তোমাদের সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ওকে, জাতীয় বিষয়াবলী টপিকটা আমরা দেখবো। এটা খুব ইজি টপিক, এটা ধরবো না আমরা, এটা নিয়ে একটু আলোচনা করব। পতাকা, প্রতীক বা যাই হোক, তোমাদের নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য এটা দেখতে পারো। আচ্ছা, জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকার ক্ষেত্রে যে বিষয়গুলো আসে, এখন আমাদের ওই বড় করে দেখার সুযোগ নাই, ছোট ছোট আকারে দেখবো, শুধু রিভিশন, গত ক্লাসটা যেমন হয়েছে। দেখো, জাতীয় যে পতাকা রয়েছে, তুমি তিনটা বিষয়ের কথা মাথায় রাখবা। তিনটা বিষয়: জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে তোমার বলাকা বা বকের যেই চিত্র বা চিহ্ন, এই তিনটা একসে পটুয়া কামরুল হাসান। এই তিনটা ডিজাইনারই পটুয়া কামরুল হাসান। এই তিনটা ডিজাইনারই কে? পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা এবং বিমান বাংলাদেশের যেই বলাকা যে চিত্রটি রয়েছে, এই তিনটা একসে পটুয়া কামরুল হাসান। তবে বাংলাদেশের এই প্রথম যে মানচিত্রটি রয়েছে, এই মানচিত্রটি বানানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে। যে ব্যক্তি এটা এঁকেছেন বা যিনি ডিজাইন করেছেন, এই প্রথম, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পতাকা, প্রারম্ভিক পতাকা, মুক্তিযুদ্ধকালীন পতাকা। সেটার ডিজাইনার হচ্ছেন কুমিল্লার শিব নারায়ণ দাস। যদি পরীক্ষায় আসে, এটা ডিজাইনারকে শিব নারায়ণ দাস। আর এটা ডিজাইনার তো অবশ্যই কামরুল হাসান। আমাদের পতাকা দিবস কবে? পতাকা দিবস 2 মার্চ। কেন? কারণ এই 2 মার্চেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলার সামনে বা কলা ভবনের প্রাঙ্গণে তোমার সর্বপ্রথম এই পতাকা উত্তোলন করা হয়। সর্বপ্রথম কি করা হয়? পতাকা উত্তোলন করা হয়। সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় সর্বপ্রথম। আচ্ছা, একজন বলছে কালারের সমস্যা, তাহলে তো একটু সময় লাগবে বাবু, এটা চেঞ্জ করতে গেলে তাহলে তো একটু সময় দিতে হবে। সাদায় তো আরো বেশি প্রবলেম হবে। ডিজাইন,
এবার ঠিক আছে নাকি? এবার ঠিকঠাক আছে। ওকে, তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, তোমার জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এই 2 মার্চ। 2 মার্চ হচ্ছে পতাকা দিবস, 2 মার্চ পতাকা দিবস। আর জাতীয় পতাকা দিবস এখানে বলা আছে 2 মার্চ, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর মাথায় রাখবা, এই এই বিষয়টা অনেকে বুঝতে পারো না। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি বলে, শুধু বলে দৈর্ঘ্য প্রস্থ 10:6, দৈর্ঘ্য 10, প্রস্থ 6 ইঞ্চি আর কি। তো এটা ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ বললে। কিন্তু যদি বলে দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্ত, দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্ত, সেক্ষেত্রে কিন্তু এটার অনুপাত কিন্তু ডিফারেন্ট, তিনটা সংখ্যার অনুপাত ডিফারেন্ট হয়। দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের অনুপাত কিন্তু 5:3:1, 5:3:1, এই বিষয়টা একটু মনে রাখবা, 5:3:1, 5:3:1। এখন এগুলো না আসলেও এটা আসতে পারে, জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়, মানে আমাদের যে বর্তমান যে জাতীয় পতাকা, এটাকে একদম সরকারিভাবে সাংবিধানিকভাবে এটাকে নেওয়া হয়েছে কবে? সেটা হচ্ছে 1972 সালের 17ই জানুয়ারি, সাংবিধানিকভাবে না মানে সরকারিভাবে। 72-এর 17ই জানুয়ারি, 72-এর এই তারিখটা অনেকে মুখস্থ করতে পারো না। এই তারিখটা বাংলাদেশ বিষয়াবলী হবে, আন্তর্জাতিক হয় না। হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়ের উপর ক্লাস নিব, সমস্যা নাই, তুমি একটু মনোযোগ দাও, যেটা করেছি মনোযোগ দাও। 17ই জানুয়ারি 1972, 17ই জানুয়ারি 72, 17ই জানুয়ারি 72, 17ই জানুয়ারি 72 বাংলাদেশের প্রথম মানচিত্র এঁকেছিলেন মেজর জেমস রেনেল, এটা জাস্ট এমনিতে মনে রাখবা। সো জাতীয় পতাকা নিয়ে এই টাইপের তথ্যগুলো আসতে পারে, আরো বিষয় আছে জাতীয় পতাকার মধ্যে। সো এবার জাতীয় প্রতীক, জাতীয় প্রতীক মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জাতীয় প্রতীকটা, এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় প্রতীক। মাথায় রাখবা, বাংলাদেশের জাতীয় প্রতীকটা তোমার বুঝতে হলে এই চিত্রটা মাথায় নিতেই হবে। তোমাদের সামনে যাদের পয়সা আছে বা বিভিন্ন দাতব্য মুদ্রা আছে, তোমরা কিন্তু এইটার সাথে পরিচিত আছো, এই জিনিসটার সাথে সবাই পরিচিত আছো। সবাই এটা দেখছো না? বলো তো, আই হোপ এটা দেখছো তোমরা, এই জিনিসটা তোমাদের পরিচিত, এই জিনিসটা তোমরা দেখছো সবাই, এই জিনিসটা তোমাদের দেখা আছে যে জাতীয় প্রতীক। মাথায় রাখবা, পানিতে ভাসমান শাপলা, উভয় পাশে ধানের শীষ, পরস্পর সংযুক্ত 3টা পাটপাতা, 2টা করে 4টা তারকা। কয়টা বিষয় আছে? এই একটা বিষয়, 2টা বিষয়, 3টা বিষয়, আর হচ্ছে 4টা বিষয়, মোট 4টা বিষয় আছে। মোট কয়টি বিষয় রয়েছে? 4টি বিষয় রয়েছে। এখন এইটারও তোমার জানো, আমি একটু আগে বলেছিলাম পটুয়া কামরুল হাসান ডিজাইনার, এই ইয়াটা মনে রাখবা। তবে এখানে কিছু বিষয় আছে। বিষয়টা কি? ধরো যে কোনটা কাজ করতে গেলে কিন্তু এটার একটা প্রধান কমিটি থাকে। যেমন আমরা যদি বলি সংবিধান, সংবিধান তোমার যে সংস্কার কমিশনের প্রধান কে ছিলেন? অধ্যাপক আলী রিয়াজ। কিন্তু তিনি কি পুরো কাজটা তিনি নিজে করেছেন? অধ্যাপক আলী রিয়াজ ওইটার প্রধান, কিন্তু তিনি একটা কমিটি গঠন করছেন, কমিটি গঠন করে সেই কমিটির ব্যক্তিরা কাজ করছে। অ্যাজ লাইক এইখানেও সেম জিনিসটাই ঘটছে, যে এটার প্রধান ছিলেন হচ্ছে কামরুল হাসান, কিন্তু ভিতরে জিনিসগুলাই আঁকছে অন্য ব্যক্তিরা। যেমন তুমি যদি দেখো, এই যে ভাসমান শাপলা, এই ভাসমান শাপলা পানি সহ, এই ভাসমান শাপলা আঁকছে কে? মোহাম্মদ ইদ্রিস। ভাসমান শাপলা আঁকছে কে? এই ভাসমান শাপলা আঁকছে মোহাম্মদ ইদ্রিস। ভাসমান শাপলাটা আঁকছে কে? মোহাম্মদ ইদ্রিস। অপরদিকে তুমি যদি দেখো এই বিষয়টা, এই পাটপাতার স্টার, এই তিনটা বিষয়ের কথা যদি বলি, সেটা কিন্তু আবার আঁকছে কে? শামসুল আলম। সেটা আবার আঁকছে কে? শামসুল আলম। বুঝতে হবে এখানে পুরো ব্যাপারটা কি বুঝাইছি, একটু আইকা একটু বোঝার চেষ্টা করো। ভিতরে ভাসমান শাপলা যদি বলে জাতীয় প্রতীকের ডিজাইনারকে, নিঃসন্দেহে কামরুল হাসান। কিন্তু যদি বলে জাতীয় প্রতীকের ভাসমান শাপলা কে আঁকছে? মোহাম্মদ ইদ্রিস। জাতীয় প্রতীকের মধ্যে তারকা, 4টি তারকা কে অঙ্কন করেছেন? এইভাবে যদি স্পেসিফিক বলে দেয়, সেখানে তোমার সন্দেহের আর কোনো অবকাশ নাই যে সেটা হবে শামসুল আলম। এটা বুঝতে হবে। এখন এখন একটা ব্যক্তি যখন কোনো কিছু আঁকেন, অবশ্যই সেখানে তিনি কিছু বুঝান। ধানের শীষ যেহেতু আছে, তাই এটা আসতে পারে, আশিকুল ইসলাম রাকিব বলতেছে। না, তোমার লজিক ঠিক আছে, লজিক ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে। কথা ঠিক আছে, কথা ঠিক আছে, সমস্যা নাই। তো আসতেও পারে। তো এইবার একটা বিষয় খেয়াল করো, এখানে যে এলিমেন্টগুলো নেওয়া হয়েছে সেগুলো এক একটা বিষয় এক একটা জিনিস বোঝায়।
শুধুই পাটপাতা নিয়ে ফেলে নাই, শুধুই শাপলা নিয়ে ফেলে নাই, শুধুই তারকা নিয়ে ফেলে নাই। এই বিষয়গুলো একটা জিনিস তোমার নির্দেশ করে। যেমন আমি যদি বলি তারকাগুলো কি বোঝায়, আমাদের বাঙালি জাতির উচ্চ আকাঙ্ক্ষা, লক্ষ্য, এই বিষয়গুলো বোঝায় চারটা যে তারকা। কিন্তু চারটা তারকা দ্বারা মূলত ৭২-এর সংবিধানের চারটা মূলনীতিকে বোঝায়। একটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে দিই, আমাদের সংবিধানের মূলনীতি কয়টা কেউ কি জানো? একটু কমেন্ট করো তো, একটু তোমরা কমেন্ট করো সংবিধানের মূলনীতি কয়টা এবং কি 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 সংবিধানের মূলনীতি কি কি। তোমরা অনেকে একটা বিষয় জানো কিনা আমি একটু দেখতে চাই। এই বিষয় না জানলে সামনে কমন পাবা না, মানে চারটা মূলনীতি জানলে যে কমন না, এখন কি জানতে হবে তা তোমাদের ধরাই দেয় যে প্রশ্ন প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়। প্রশ্ন প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়, জাস্ট একটু আমাকে বলো যে চারটা মূলনীতি কি কি, সংবিধানের চারটা মূলনীতি কি কি। তো খেয়াল করো, তো তোমরা খেয়াল করো যেটা আমি বলতেছিলাম, সংবিধানের চারটা মূলনীতি কি কি একটু বলো তো বাপু। আচ্ছা, তাহলে এই তারকা দ্বারা চারটা সংবিধানের মূলনীতি বুঝাইছে ৭২-এর, কিন্তু এগুলা অর্থ যদি বলে অর্থ, সেক্ষেত্রে কিন্তু আমাদের জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা, এই যে আমাদের জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা, জাতির লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে তারকাগুলো দিয়ে বোঝায়। পানি, ধান, পাট আমাদের নিসর্গ ও অর্থনীতি, নিসর্গ ও অর্থনীতি। দেখো পানি, ধান, পাট, নিসর্গ মানে একটা দেশের প্রকৃতি, আমাদের দেশের নদীমাতৃক দেশ, নিসর্গ। পানি আছে মানে আমাদের নিসর্গ, এই 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 উত্তরটা পেয়ে গেছি। কিন্তু অর্থনীতি মানে কি? বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটা খাদ্যশস্য, অর্থকরী ফসলের মধ্যে ধান ও পাট আছে। তাহলে আমাদের নিসর্গ ও অর্থনীতি বোঝা হচ্ছে পানি, ধান, পাট। এই যে পানি তোমার হচ্ছে এই ধান, আর এ হচ্ছে পাট, তারকা দ্বারা লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, আর তোমার এই যে শাপলা, শাপলা মানে কি? ফুল, ফুল মানে তো সুন্দর, ফুল মানে তো সুন্দর, সুন্দর রুচি। আর ঠিক আছে, এই যে শাপলাটা আমাদের অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচি বুঝায়, অঙ্গীকার, সুন্দর ও সুরুচি বুঝায়। এই ভিতরের ব্যাখ্যা থেকে যে কোনো সময় প্রশ্ন আসলে তোমাকে পারতে হবে, কারণ এটা তুমি, আমি জানি আমি যতই বলি তুমি পড়বা না। আচ্ছা, তোমরা চারটা মূলনীতি বলছো, পরীক্ষা এবার এটা না আসা কি আসবে জানো? তুমি জানো এই শেখ মুজিবুর রহমান যে চারটা মূলনীতি বলছিল, এই যে সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষতা, এই চারটাকে একসাথে বলে মুজিববাদ। এই চারটার একসাথে নাম, একটা নাম আছে মুজিববাদ, সার্চ দিও মুজিববাদ লিখে তুমি পেয়ে যাবে এই চারটার নাম গুগলে। কিন্তু এই চারটাকে বিএনপি সরকার এসে পরিবর্তন করছে, এই চারটার নাম হালকা হালকা পরিবর্তন করছে, শুধু একটা অপরিবর্তিত ছিল গণতন্ত্র, আর বাকি তিনটা যেমন সমাজতন্ত্রটা পরিবর্তন করছে নাম, জাতীয়তাবাদের নামটা পরিবর্তন করছে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা এটা পরিবর্তন করছিল হালকা। কেউ কি বলতে পারবো ওই পরিবর্তিত মূলনীতিগুলো কি কি? ওইগুলো আসতে পারে যেহেতু বিএনপির আমলে হয়েছে, জিয়াউর রহমানের সময়টাতে। তাই তুমি আমাকে বলো যে ওই ওই চারটা মূলনীতি কি কি, পরিবর্তিত মূলনীতিগুলো কি কি। যারা আমার সংবিধান কাজটা খুব সুন্দর করে শুনছো তারা পারবা। তাহলে ঠিক আছে। আর জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, তারা ব্যবহার করতে পারে তাদের বিভিন্ন নথিতে বা ইয়াতে। এবার রাষ্ট্রীয় মনোগ্রাম, এই ব্যক্তির নাম হচ্ছে এ.এন. সাহা, অথবা যার পূর্ণ, যেমন এ.এন, এতে হচ্ছে কি দেখো, ঠিক আছে, এ.এন. সাহা, এই দেখো নিত্যানন্দ সাহা, এ.এন. সাহা হইতে পারে বা এ.এন. এ সাহা হইতে পারে, নিত্যানন্দ সাহা। এই ব্যক্তি কিন্তু তোমার আমাদের এই যে রাষ্ট্রীয় এই মনোগ্রাম, একটা বিষয় খেয়াল করো, আমি তোমাদের একটা বিষয় বলে দিই, একটা বিষয় তোমাদেরকে বলে দিই, তোমরা চারটা পরিবর্তিত মূলনীতি আমাকে কমেন্ট করে জানাও। দেখো পরীক্ষার হলে তোমরা সবাই এটি পারো, কিন্তু তোমরা 90% একটা জিনিস ভুল করবা। আমাকে বলতে পারো ভাই একটা ক্লাস আপনি 3বার নিছেন, আমরা করছি, তা 90% কেন ভুল করব? দুইটা নাম খেয়াল করো, নাম খেয়াল করো। এইটার জন্য তুমি না ভাই, বিসিএস পরীক্ষা দিতে গেলে আমাকে অনেকেই চিনে, ভালো লাগে, বের হইয়া বলে, মানে এটা বিসিএসও আসছে এই এই যে 50তমতে, আমি তোমাদেরকে বলে দিই কি আসছে। এবং তারা ভুল করছে, তারা এত পড়া পড়ে, তোমাদের চেয়ে অনেক বিচক্ষণ, অনেক বেশি সময় দেয়, তাও ভুল করছে, দেখো কেন। আমি দুইটা বিষয় লিখলাম তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা জাতীয় প্রতীক বলতে বুঝো ওই পয়সার মধ্যে যেটা থাকে, আর রাষ্ট্রীয় মনোগ্রাম বলতে বুঝো এই বস্তুটাকে। কিন্তু পরীক্ষায় কি আসে জানো? পরীক্ষায় পরীক্ষায় আসে কি জানো? এই মনোগ্রামটাকে এখান থেকে কাটা দেয়, এখান থেকে জাতীয়টারে কাটা দেয়,
এবার আমাকে বলো কি হয়েছে? রাষ্ট্রীয় প্রতীক। আমার কথাটা বুঝছো? উপর থেকে কাটা দিলাম কি জাতীয়, নিচের এটা থেকে কাটা দিলাম হচ্ছে মনোগ্রাম, কি হয়? রাষ্ট্রীয় প্রতীক। এইবার তুমি আমারে বলো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক কোনটা? এইটা নাকি একটু আগে আগে যেটা দেখাইছি শাপলা ফুল সহ ওইটা? এইবার তুমি আমারে বলো, এইবার তুমি আমারে বলো, বলো বলো এবার কি হবে? এই পোলাপান উল্টাপাল্টা কমেন্ট করো না, উল্টাপাল্টা কমেন্ট করো না, ক্লাসে মনোযোগ দাও। এগুলো পড়তেও ভালো লাগে না, না পড়লেও সমস্যা, কমেন্ট পড়লে সমস্যা, পোলাপান ডিস্টার্ব হয়। তোমরা উল্টাপাল্টা কমেন্টে নজর দিও না, প্লাস যারা করবা ব্লক খেয়ে যাবা। রাষ্ট্রীয় প্রতীক বলতে আমি কোনটাকে বুঝাইছি? এটারে বুঝাইছি নাকি আগের দ্বারে বুঝাইছি? পরীক্ষায় আসে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে, রাষ্ট্রীয় প্রতীকে কি আছে, রাষ্ট্রীয় প্রতীকের মধ্যে কোনটা মানে আসে, তখন পোলাপান পরীক্ষার হলে না বুঝা কেউ এটারে দিয়া দেয়, কেউ দিয়া দেয় হচ্ছে ওই জাতীয় প্রতীকটারে। অ্যাকচুয়ালি এই যে মোহাম্মদ রহমতুল্লাহ বুঝতে পারছে। উত্তরটা হবে রাষ্ট্রীয় প্রতীক বলতে কোনটাকে বুঝাইছে জানো? রাষ্ট্রীয় শব্দটা এখানে প্রাধান্য পায় নাই, প্রতীকটা প্রাধান্য পাইছে। আর প্রতীকের প্রাধান্য পাইলে হয়ে যায় এইটা, এই যে এটা, এইটা যেমন জাতীয় প্রতীক, এটা রাষ্ট্রীয় প্রতীকও। এটা কোনো মনোগ্রাম না, প্রতীক মানে প্রতীক, প্রতীকী, সেখানে আগে রাষ্ট্রীয় থাকুক জাতীয় থাকুক এইটারই বুঝাইছে। তো পরীক্ষা হলে ভাইয়া আপু কনফিউজ হয় না, রাষ্ট্রীয় প্রতীক বলুক জাতীয় প্রতীক বলুক জিনিস হবে এইটা। আর রাষ্ট্রীয় এটাকে জাতীয় মনোগ্রাম বলবে না, এটাকে রাষ্ট্রীয় মনোগ্রামই বলবে। তো এটা মাথায় রেখো। তোমাদেরকে অনেক কিছু শিখছো, শেষ একটু জিনিস শিখাই দিলাম, পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয় আমি ধরাই দিলাম। হ্যাঁ, ও বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? ওকে। এইবার এটা ডিজাইনারকে এটাই বেশি আসার সম্ভাবনা ধরো 99%, যেটা এটা 99% হচ্ছে এটাই বেশি আসে ডিজাইনারকে। আর তবে এটার মধ্যে কি আছে সেটা দেখবা। উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার, লাল মানচিত্রের মাঝখানে হলুদ বাংলাদেশ, দুইটা করে চারটা তারকা, এই বিষয়গুলো আঁকছে কে এটাই বুঝবা। এইবার জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন দেখতেই পাচ্ছ, বর্তমানে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এটার স্থপতিকে, এই এতটুকু এই জিনিসটাই বারবার আসে। এখন শুধু ধরে দিলাম কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এটা স্থপতিকে লুই আইকান, দেখবা নার্সিং এ গিয়া হয়তো এটাই আইসা পড়ছে, জাতীয় আমাদের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে বা এটা ডিজাইনার যদি বলে সেক্ষেত্রে হবে মার্কিন স্থপতি লুই আইকান, লুই আইকান, ঠিক আছে, লুই আইকান। তো এটা হচ্ছে শেরেবাংলা নগরে ঢাকায়, এক কক্ষ বিশিষ্ট। এটা নিয়ে একটু ব্যাপার আছে যে আমাদের জুলাই সনদের যে গণভোটে হ্যাঁ পড়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মানে আমাদের বর্তমান জাতীয় সংসদ সামনে দ্বিকক্ষ বিশিষ্ট হওয়ার পথে আছে, জানি না কতটুকু বাস্তবায়িত হবে, বাট দ্বিকক্ষ বিশিষ্ট হইতে পারে, উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকতে পারে। তো তোমরা একটু কষ্ট করে যারা সাম্প্রতিকটা ভালো করে পড়ছো, আমার ক্লাসেও আছে, যে আমাদের এই যে বর্তমান যে প্রস্তাবিত জাতীয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে উচ্চকক্ষে কত সদস্য থাকবে, 100, নারীদের আসন কয়টি থাকবে, বা বিভিন্ন বিষয় কিন্তু আছে। তোমরা ওটা ভুল করছো। পরিবর্তিত জাতীয় পরিবর্তিত সংবিধানের মূলনীতি চারটা একটু দেখে নিও গুগল থেকে সার্চ করে। আমার ওই তোমরা ইয়া ক্লাসও পাবা, সংবিধান ক্লাসও পাবা। তাহলে এটা মাথায় রাখবা, লুই আইকান। তারপর হচ্ছে আয়তন হচ্ছে 215 একর। এর পিছনে একটি লেক আছে, ক্রিসেন্ট লেক, মাথায় রাখবা। ক্রিসেন্ট মানে অর্ধচাঁদ। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা ফুল, জাতীয় সংসদের প্রতীক কিন্তু শাপলা ফুল। দুইজন বিদেশি তোমার বক্তব্য দিয়েছে, একজন হচ্ছে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেল মার্শাল টিটু, তিনি প্রথম দিয়েছেন। দ্বিতীয় দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট ভিবি গিরি, হ্যাঁ, ভেঙ্কটেশকে গিরি আর কি, যাই হোক। তো মাথায় রাখবা এই জাতীয় সংসদের এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। পরবর্তীতে যদি আমরা দেখি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, বেশিরভাগ জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে কি টপিক জিনিসগুলো আসে তোমরা এগুলো অনেকেই জানো, আমি তারপরে বলে দিই। এই কালো ব্যাকগ্রাউন্ডে বোধহয় সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, কালো ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর লাগে ক্লাস, নাকি সাদা করে দেবো একদম? আচ্ছা, তো খেয়াল করে দেখো, তো খেয়াল করে দেখো এখানে জাতীয় সঙ্গীত যেটা রয়েছে, যেটা আমরা গাই, আমার সোনার বাংলা, এটার মধ্যে বাংলার প্রকৃতির কথা বলা আছে। পরীক্ষা আসে কিসের কথা বলা আছে? বাংলার প্রকৃতি। এটা সুরকার রচয়িতা, রচয়িতা মানে যে লিখছে, গীতিকার আর সুরকার পার্থক্য আছে। গীতিকার মানে যে লিখছে, লেখক মানে যে লিখছে, আর রচনাকারী মানে যে লিখছে, তিনটা মানে একই, যে লিখছে, লিখছেও রবীন্দ্রনাথ, সুরকার মানে যে সুর দিছে, দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আর এই জাতীয় সঙ্গীতটা তোমার তোমার নেওয়া হয়েছে কোন প্রেক্ষাপটে? বঙ্গভঙ্গ, যখন
তোমার 5 সালে বঙ্গভঙ্গ হয়, দুই ভাগে ভাগ হয়, দুইটা প্রেসিডেন্সিতে ভাগ হয়, পূর্ববঙ্গ ও আসাম নিয়ে, যেটা রাজধানী হয় ঢাকা, এবং অন্যটা মিলে যখন ভাগ হয় তখন হিন্দুরা এতে বিরূপ প্রতিক্রিয়া করে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে যে বাংলা ভাগ হয়ে যাচ্ছে, তারা এটা চায় আবার এক করতে, যদিও পরবর্তীতে এক হয়েছিল 1911 সালের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তো এই বঙ্গভঙ্গ যখন হয় সেটার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাকে নিয়ে এই গানটার কথা চিন্তা করে, তবে তিনি নিজে এটা মৌলিক কোনো জায়গা থেকে সুর করে নাই। এইটা একটা বাউল সঙ্গীত থেকে সুর করা হয়েছে। পরীক্ষায় আসে জাতীয় সঙ্গীতের সুর কোন গান থেকে নেওয়া হয়েছে, বাউল সঙ্গীত। সেই সঙ্গীতের নাম হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। ওই গানটা আবার যিনি গেয়েছিলেন, যিনি সুর করেছিলেন, সেই ব্যক্তিকে তোমরা দেখতেই পাচ্ছ, সেই ব্যক্তির নাম এখানে দেওয়া আছে গগন হরকরা। সেই ব্যক্তির নাম হচ্ছে গগন হরকরা, নেওয়া হয়েছে। তো মাথায় রাখবা, এটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। হ্যাঁ, রচনা হয়েছে 5 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, বাংলা 1312 সালে, 13-12 সালে। আর এটা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অংশ? গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশভুক্ত। গীতবিতান যে তার কাব্যগ্রন্থ রয়েছে সেটা স্বরবিতান অংশে। এইবার তোমাদের একটা কথা বলবো, 25, 10, 4 যোগ করলে কত? যোগ করতে হবে না। আমার সোনার বাংলা এটা একটা কবিতা, এই কবিতার মোট লাইন হচ্ছে 25টি। এই 25টা থেকে আমাদের জাতীয় সঙ্গীতে নেওয়া হয়েছে প্রথম 10টি, আর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হয় প্রথম 4টি লাইন। 25, 10, 4 এই তিনটা সংখ্যা একটু শিখে ফেলো। 25, 10, 4। 25, হ্যাঁ, ব্ল্যাক পারফেক্ট, থ্যাংক ইউ। 25, 10, 4। 25, 10, 4। 25, 10, 4। 25, 10, 4 মুখস্থ আছে? হইছে হইছে। আর সর্বপ্রথম যে চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করা হয়, জহির রায়হানের একটি চলচ্চিত্র, 70 সালে মুক্তি পাইছে, জীবন থেকে নেওয়া চলচ্চিত্র। পরীক্ষা আসতে পারে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি কার? পরীক্ষা আসতে পারে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি কার, অথবা পরীক্ষা আসতে পারে জাতীয় সঙ্গীত সর্বপ্রথম, জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল? কার কোন চলচ্চিত্রে? জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। সো এই ছিল আমাদের আজকের মূলত তোমাদের জাতীয় সঙ্গীত সংক্রান্ত তথ্যগুলা। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। তো এইগুলাই তোমার জাতীয় জাতীয় বিষয়াবলীর ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক ছিল এইগুলাই। তো আশা করি তোমাদের এগুলো বোধগম্য হয়েছে, বুঝতে পেরেছো বৎসরা। তোমরা এগুলা খুব সুন্দর করে বুঝতে পারছো। আরেকটা টপিক আমি তোমাদের ধরবো, সেটা হচ্ছে যেটা তোমাদের ইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, গুচ্ছ প্লাস নার্সিং। কমন টপিকগুলো আগে পড়ায় ফেলে কি হবে, এখানে কেউই মানে পিছিয়ে পড়বে না। দেখো আমাদের ব্যাচ তো অনেকগুলা, চাইলেও একসাথে এই বছর যেভাবে পরীক্ষাগুলো হয়েছে একসাথে সবগুলো দিয়ে দিছে, আর এখন বিরাট রেস্ট দিছে শিক্ষার্থীদের। আরে শিক্ষার্থীদের যদি পরীক্ষাটা হয়ে যেত গুচ্ছটা, সেন্ট্রালটা, ওরা একটা ডিসিশন নিতে পারতো সেকেন্ড টাইম দিবে নাকি এটাতে পড়বে। পোলাপানরা একদম আটকে রাখছে, মানে কি বলবো। আর ওইদিকে তাদের 1 মাসে সব পরীক্ষা নিয়ে ফেলতে হবে আর কি, মাথা পুরাই নষ্ট। ঠিক আছে, আচ্ছা কালার চেঞ্জ হয় নাই, সমস্যা নাই, কালার চেঞ্জ হয় নাই, মাথায় রাখো। তাহলে দেখো, তোমাদের আমি নার্সিং গুচ্ছের জন্য আর দুইটার জন্য একটা টপিক সিলেক্ট করি। তোমার জাতিসংঘ টপিকটা তো ইম্পর্টেন্ট নার্সিং গুচ্ছ দুইটার জন্যই। এটা অলরেডি কয়েকবার পড়াইছি, আরেকবারও যদি রিভিশন দিয়ে দেই। তোমরা সদর দপ্তর টপিকটাকেও মিস করবা না, নার্সিংয়ে যারা পরীক্ষা দিবা এখান থেকে প্রশ্ন কমন পাবা। জিএসটি সাজেশন তোমরা পাবা 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। নেক্সট যে ক্লাসটাই হবে সেটাই হবে। হ্যাঁ, জিএসটির পরও ভর্তি হওয়া যাবে, তখন হয়তো তোমাকে একটু বেশি টাকা গুনতে হবে। ঠিক আছে, এখন ভর্তি হয়ে গেলে তুমি সেকেন্ড টাইম, যেমন অনেকেই গুচ্ছতে পরীক্ষা দিবে কিন্তু সে বুঝতেছে গুচ্ছতে যদি আমার খুব ভালো পজিশন না আসে, আমাকে আলটিমেটলি রাজশাহী ল টার্গেট করে, জাহাঙ্গীরনগরের ইংলিশ বা ইকোনমিক্স বা ল টার্গেট করে, হ্যাঁ জগন্নাথের ল টার্গেট করে, বা আমার পরবর্তী বছরের টার্গেট, মানে আমি পড়বো গুচ্ছতে সেন্ট্রালে, কিন্তু আমার পছন্দের ইউনিভার্সিটিগুলোতে আমি পরীক্ষা দিব, পরীক্ষা দিব। আমি যেহেতু প্রিপারেশন অনেকটা আছে, ভাইয়ের সাথে কানেক্টেড থাকবো, এরকমই শিক্ষার্থীরা আমাকে ভর্তি হয়ে গেছে, ভাই আমি সেকেন্ড টাইম দিব, টার্গেট নিয়েই ফেলছি, আমি রাবিতে, জাবিতে, জবিতে, কুবিতে এইগুলোতে আমি টপ করব, কিন্তু আমি এবছর পরীক্ষাগুলো দেই। তো ঠিক আছে, ওরা ভর্তি হয়ে এখন থেকে আমার ক্লাস শুরু, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে ওগুলার সেকেন্ড টাইম যে ব্যাচ রয়েছে ওরা কিন্তু শুরু করে দিচ্ছে, আর ওইটাতে আরো খুঁটি নাটি করে বুঝাচ্ছি। এবং প্রথম থেকে লাইভে তুমি থাকলে
আশা করি পরবর্তী বছর আর তুমি ভুল করবে না। জিকেতে 95 না, আমি লিখে দিয়েছি 97% আমাদের টার্গেট। সো পেজে নক দিয়ে ফেলো তোমরা। আচ্ছা, তাহলে আমরা চলো মুক্তিযুদ্ধ টপিকটা একবার দেখতে পারি, কেননা যেহেতু এখান থেকে প্রশ্ন হবেই হবে। মুক্তিযুদ্ধ টপিকটা একবার আমরা দেখতেই পারি। হ্যাঁ, এইটা আমাদের এখন মনে হয় যে যেহেতু ইম্পর্টেন্ট, খুবই খুবই খুবই। এখানে তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক নাই, ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে। আচ্ছা, যে ব্রাদার, আচ্ছা মুক্তিযুদ্ধ টপিকটা আমাদের ঠিক করতে হবে। তবে কোন জায়গা থেকে ক্লাস করাবো, নির্ধারিত নির্ধারিত টপিকগুলো তোমাদেরকে পড়াবো। এখান থেকে তোমাদেরকে একটু পড়াইতে হবে। ঠিক আছে, একটু সময় দিই, 1-2 মিনিট। আমি শুধু তোমাদের কমন পড়বে ওই জায়গাগুলো একটু পড়াই দিব। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়। তাদের স্মৃতির স্মরণে। এক মিনিট সময় দেওয়ার, 1 মিনিট ঘড়ি টাইম ধরে, 1 মিনিট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আপাতত এতটুকু পড়াই, পরে বাকিটা দেখতেছি। হ্যাঁ, এতটুকু তোমাদের পড়াই দিই। ভাষা আন্দোলন। আচ্ছা, ভাষা আন্দোলন থেকে তোমাদেরকে একটু পড়াই দিই। হ্যাঁ, তো দেখো, একটা বিষয় খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট, ভাষা আন্দোলনটা ইম্পর্টেন্ট, আর তোমার মুক্তিযুদ্ধের কিছু জায়গা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন হবেই হবে, ধরো হবেই হবে ইনশাল্লাহ। তো প্রথমেই ভাষা আন্দোলন দেখো, ভাষা আন্দোলনের সময় বিভিন্ন কিছু সংগঠন গড়ে উঠেছিল। যেমন তুমি যদি ধরো 24-এর গণঅভ্যুত্থানের একটা সংগঠন আমরা ইনকিলাব মঞ্চের কথা বলতে পারি, বা এরকম কিছু সংগঠন ছিল যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নামটা তো কয়েক বছর পর শিক্ষার্থীরা পড়বে, তাদের সময় আর কি। এটা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময়
তোমার একটা সংগঠন। ঠিক তেমনই ভাষা আন্দোলনের সময় তোমার এরকম কিছু সংগঠন হয়েছিল যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ভাষা আন্দোলনের গতি প্রকৃতি কেমন হবে। হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে পড়াচ্ছেন, আমি এখন অন্যজনকে পড়াচ্ছি, না একটু পড়ায় মন দাও। তো দেখো, তো ভাষা আন্দোলনের জন্য কিছু সংগঠন হয়েছে যে সংগঠনগুলো বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিভাবে ভাষা আন্দোলন পরিচালনা করবে। তার মাঝখানে প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠন, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠনের নাম কি পরীক্ষায় আসে? তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস 47 সালে গঠিত হয়েছে। কে গঠন করেছে পরীক্ষায় আসে? কে গঠন, হ্যাঁ ভাইয়া, তোমরা যারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হবা, এখন যদি ভর্তি হও সবার জন্য 1400 টাকা। তোমরা যারা আমার এই কোর্সে ভর্তি আছো এবং তোমরা আগামী 100 জন হয়ে যাবে এই সপ্তাহে, তোমরা ভর্তি হলে তোমরা পাবা 1200 টাকায়। তোমরা 200 টাকা ডিসকাউন্ট পাবা, 200 টাকা আরো ডিসকাউন্ট পাবা। তোমরা যদি দ্রুত আজকে কালকে পরশুর মধ্যে ভর্তি হয়ে যাও আরো 200 টাকা ডিসকাউন্ট পাবা। 100 জন হয়ে গেলে আমি কারো কাছ থেকে ডিসকাউন্ট রাখবো না। তুমি দ্রুত যোগাযোগ করো, সেকেন্ড টাইম ব্যস্ত হবে আরো দারুণ ইনশাল্লাহ। সো যেটা কথা বলতেছিলাম যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠন পরে রাজনৈতিক হয়েছে। তমদ্দুন মজলিস 47-এর 1 সেপ্টেম্বর অথবা 2 সেপ্টেম্বর গঠন করেছেন কে? অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কোন ডিপার্টমেন্টের? পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের। তো এবং ভাষা আন্দোলন ভিত্তিক এই সংগঠনটা যেটা করছে, একটা পুস্তিকা রচনা করেছে যে বাংলা মানে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু, এরকম আর কি একটা পুস্তিকা রচনা করেছে। সেইটাতে 3 জন সদস্য ছিল। সেইটাতে 3 জন সদস্য ছিল। কয়জন? 3 জন সদস্য ছিল। তমদ্দুন মজলিসে সেটাতে কয়জন সদস্য ছিল? 3 জন। এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু, এটা সদস্য ছিল 3 জন। একজন নাম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, তিনি তো ছিলেনই, ডক্টর কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ, এই 3 জন ব্যক্তি ছিল। ঠিক আছে। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস, তমদ্দুন মজলিস, এটা পরীক্ষা আসতে পারে। আবুল কাশেমের নামটা আসতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোন ডিপার্টমেন্ট, এটা আসতে পারে। এই বিষয়টা একটু শুধু মাথায় রেখো। ঠিক আছে। এই যে আবুল কাশেম এই সংগঠনটা বানাইলো, তো এই সংগঠনটা তো একটা মোটামুটি সফলতা লাভ করলো। তো মনে করো এই সংগঠনে আরেকটা সংগঠন বানাইছে। এই যে সংগঠনটা, সেই সংগঠনের শীর্ষ নেতারা চিন্তা করলেন মোর স্পেসিফিক ভাষা আন্দোলনটা যখন একটু কাছাকাছি যাচ্ছিল, মোর স্পেসিফিক তারা আরেকটা অঙ্গ সংগঠন বানালেন। আমরা জাতিসংঘের দিকে তাকাই, ইউএন একটা সংগঠন, বাট ইউএনডিপি, ইউনিডো, ইউনেস্কো, এগুলো কিন্তু জাতিসংঘের আন্ডারই এক একটা আরেকটা সংগঠন। ঠিক তেমনি তমদ্দুন মজলিস যেমন একটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠন, তমদ্দুন মজলিস একটা সংগঠন বানাইছে সর্বপ্রথম ভাষা আন্দোলন ভিত্তিক আরো স্পেসিফিক, যেটার মধ্যে ভাষা আন্দোলনের নামটা জড়িত। সেই সংগঠনের নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তমদ্দুন মজলিস দ্বারা গঠিত সংগঠনের নাম কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা একদম প্রথম। এটা হয়েছে কবে? 1 অক্টোবর 1947। তোমাদের বইয়ে 1 ডিসেম্বর থাকতে পারে, 1 ডিসেম্বর থাকতে পারে, যেটা পড়ো না। 1 অক্টোবর 1947। সবার জন্য ক্লাসগুলো ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ মানে আসবেই আসবে, সারা জীবন কাজে লাগবে। 1 অক্টোবর 47-এ তমদ্দুন মজলিস দ্বারা গঠিত, অধ্যাপক নুরুল ভুইয়ার এটা আহ্বায়ক ছিলেন। এটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 47-এর 1 অক্টোবর। কনফিউশন ক্লিয়ার? দেখো, এখন এর পরে আরেকটা সংগঠন আমরা দেখতে পাচ্ছি, ওইটার নামও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কাহিনী কি? কাহিনীটা অন্যরকম, ব্যাপারটা খেয়াল করো। এইটা হচ্ছে প্রথম প্রথম তো এই যে সংগঠনটা নুরুল হক ভুইয়া তিনি বানাইছিলেন, তিনি একটা সময় এই সংগঠনটাতে আর থাকার ইচ্ছা পোষণ করেন নাই। তিনি বলতেছে আমি অসুস্থ, নানান অজুহাতে তিনি এটা থেকে বের হয়ে গেছেন। পরে এই সংগঠনটা একটু নিভু নিভু হয়ে গেছে, একটু অকার্যকর হয়ে যাওয়ার পথে এটাকে আরেকবার পুনরুজ্জীবিত করা হয়, পুনর্গঠিত করা হয়, নতুন জীবন দান করা হয়। তো ওইটার নামও সেম থাকে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কিন্তু ওইটাকে সাথে অ্যাড করা হয় পুনর্গঠিত, নতুন। আর এটার সাথে অ্যাড হয়ে যায় আদি বা পুরাতন বা প্রথম। প্রথম যদি বলে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আদি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যদি বলে তাহলে হবে এইটা, এটা বুঝাইছে, এটা এটা সালটা দিবা। আর যদি বলে পুনর্গঠিত বা নবগঠিত বা নতুন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের তোমার কবে হয়েছে? 2 মাস 48 হয়েছে। তো এই দুইটার সাল কিন্তু ভিন্ন। আমার কথা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, মাথায় রাখবা। এখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট। আর এইখানে এইখানে আবার এই তিনটার মাঝখানে প্যাচ লাগে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, অথবা তাকে বলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
ঢাকা ইউনিভার্সিটি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি, যেটা হয়েছে আব্দুল মতিনের দ্বারা 11 মার্চ। এই 11 মার্চ কিন্তু তোমার ভাষা দিবস ছিল আগে। ভাষা দিবস, বাংলাদেশের ভাষা দিবস কবে? রাষ্ট্রভাষা দিবস। বাংলাদেশের ভাষা দিবস বা রাষ্ট্রভাষা দিবস কিন্তু 11 মার্চ। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু 21 ফেব্রুয়ারি। বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে, ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, তাহলে এই বিষয়টা হচ্ছে এরকম। এটা যদি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংঘ পরিষদ, তখন দিবা 50-এর 11 মার্চ, সমস্যা নাই। এইবার দেখো, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বা ইংরেজিতে দিতে পারে, ইদানিং ইংরেজিতে দেয় অল পার্টিস, মানে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর যদি বলে অল পার্টিস সেন্ট্রাল স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সেক্ষেত্রে আবার বুঝাইছে সর্বদলীয় কেন্দ্রীয়। এই দুইটা বুঝা উত্তর দিও। একটা হচ্ছে 26 জানুয়ারি 52 গোলাম মাহবুবের দ্বারা, আর এটা তোমার আতাউর রহমান ছিল। আর 31 জানুয়ারি 52টা হচ্ছে কেন্দ্রীয় শব্দটা থাকলে দিবা এইটা। সো তোমরা একটু এই কনফিউশনটা বুঝে নিজেরা একটু পড়ে নিবা, পড়ে নিতে হবে, ইম্পর্টেন্ট। তো দেখো এই আর কি। এবার ভাষা শহীদদের নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি, মোট 8 জন ভাষা শহীদের পরিচয় পাওয়া যায়। সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস কখন হয়? অবশ্যই এই ক্লাসগুলো যখন হবে তখন না, আমি চেঞ্জ করে দিয়েছি। ওইগুলা তোমার রাতের দিকে হইতে পারে, বা আমি আগে জানাই দিব। এখন সপ্তাহে 2টা করে ক্লাস হবে। সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস হবে এখন সপ্তাহে 2টা করে। তো তোমার যদি সেকেন্ড টাইম মনে হয় যে ভাই আমি সেকেন্ড টাইম শুধু চান্স না, আমি টপ করব রাগ জিদ নিয়া, তাহলে তুমি এখনই শুরু করো। আমার এখানে ভর্তি হতে হবে এরকম না, তুমি নিজে জিকেটা শুরু করো। আর যদি মনে হয় কঠিন হচ্ছে, তখন আমি আসি, সমস্যা নাই। তো দেখো, ভাষা শহীদদের পরিচয় জানতে গেলে আমরা 8 জন ভাষা শহীদদের মোটামুটি পরিচয় জানতে পারি। যেমন ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয় যে ব্যক্তি, প্রথম রক্তাক্ত হয়, রতে রক্তাক্ত, রতে রফিক উদ্দিন। এই ভাষা শহীদ রফিক উদ্দিন সব প্রথম রক্তাক্ত হয়। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, এই বিষয়টা পরীক্ষা আসতে পারে, মাথায় রাখবা। মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে তার জন্ম। এই রফিক উদ্দিন জগন্নাথ কলেজ, যেটা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই রফিক উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের পরিচয়টা একটু ভালো করে জানবা। প্রথম শহীদকে, এর পরীক্ষা আসতে পারে, রফিক উদ্দিন, ঠিক আছে। 21 ফেব্রুয়ারি তিনি শহীদ হন, রফিক উদ্দিন। মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপর হচ্ছে আব্দুল জব্বার, তিনি একজন সাধারণ কর্মজীবী মানুষ ছিলেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও জেলার পাচুয়া গ্রামে, মাথায় রাখবা কোথায় ছিল এটা। বরকতেরটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আর আন্দোলনটা মোটামুটি শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া হয়েছে, তাই অসংখ্যবার ওনার থেকে আসতে দেখা যায়। এবং এই বরকতের মা হাসিনা বেগম, ওনার মার নাম কিন্তু হাসিনা বেগম, তিনি কিন্তু ভাষা আন্দোলনের যে আমাদের বর্তমান যে শহীদ মিনার, ওইটার উদ্বোধনও করছে কিন্তু এই বরকতের মা। তো সেক্ষেত্রে ওনারটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওনারটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এবার দেখো, ভাষা শহীদ আবুল বরকত, তার ডাক নাম ছিল আবাই। পরীক্ষায় আসে আবুল বরকতের ডাক নাম কি ছিল? আবাই। আবুল বরকতের ডাক নাম ছিল কি? আবাই। আবুল বরকতের ডাক নাম ছিল কি? আবাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের MA ক্লাসের ছাত্র ছিলেন, MA ক্লাসের। তাহলে একটু ভালো করে জানবা এই বিষয়টা। অপরদিকে আব্দুল সালাম, তিনি একজন পিয়ন ছিলেন, ঠিক আছে, মাথায় রাখবা। ফেনী জেলার তার জন্ম। শফিউর রহমান, এইটা একটু ডিফারেন্ট। ভাষা আন্দোলনে প্রায় যে 8 জনের পরিচয় পাওয়া যায়, 7 জনই মারা যায় 21 ফেব্রুয়ারি। একজন ব্যক্তি আছে যিনি এর পরদিন মারা যায় 22 ফেব্রুয়ারি। মানে আজকে কি 22 ফেব্রুয়ারি, আমি যদি ভুল না করি, হ্যাঁ, আজকের এই তারিখে 1952 সালে যে ব্যক্তি মারা যায় একদিন পরে, সেই ব্যক্তির নাম কিন্তু শফিউর রহমান। তিনি ছিলেন হাইকোর্টের হিসাব রক্ষক, হাইকোর্টের কর্মচারী ছিলেন একদিক থেকে। দ্বিতীয় দিক থেকে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সংযুক্তি ছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র ছিলেন, ওই রেগুলার ছাত্র ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তিনি পড়তেন, অন্যভাবে তিনি পড়তেন, ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসগুলো তোমার রাতের দিকে হতে পারে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হচ্ছে। যেই দিন তোমার অ্যাডমিশনের ক্লাস থাকবে, ওই দিন সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস থাকে না। তার মানে তুমি এটাতে ভর্তি হতে পারো নিঃসন্দেহে। তার বাইরে এটা একটু মাথায় রেখো, কে 22 ফেব্রুয়ারি মারা যান, এটা যদি ডিফারেন্ট ভাবে প্রশ্ন আসে, যেহেতু আমি ডিফারেন্ট কিছু শিখাই দিছি, তুমি ডিফারেন্ট বিষয় কমন পাবা, ঠিক আছে। 22 ফেব্রুয়ারিকে মারা যান, সেটা কিন্তু এই নিঃসন্দেহে শফিউর রহমান, ঠিক আছে, শফিউর রহমান। আর বাকি 2-1 জন আছে, তাদের নাম একটু জানবা, এই আর কি। এবার এই যে 21শে পদক, সেটা প্রদান করা হয় কবে থেকে? 76 সাল থেকে। 21শে পদক 76 সাল। কে চালু করেছেন?
21 পদক কে চালু করেছেন, আমি কমেন্টটা দেখবো তারপর আমি সামনে আগাবো। 21 পদক কে চালু করছেন? 21 পদক কে চালু করছেন? এই পোলাপান বল, 21 পদক চালু করছে কে? 21 পদক চালু করছে কে? কে জানোস? 21 পদক চালু করছে কে? দেখি বল। এইটা যদি না পারোস ভাই রে, শনি আছে কপালে। 21 পদক চালু করেছেন কে? 21 পদক চালু করেছেন কে? এইটা তোমাদের জানতেই হবে। 21 পদক চালু করেছেন কে? 21 পদক চালু করছেন কে? 4টা বেজে যাচ্ছে, 4টার পরে আমরা হয়তো কিছু সময় পরে জিয়াউর রহমান, ইয়েস। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এবং রাষ্ট্রীয় পদক হচ্ছে 21 পদক 76-এ। আর বাংলাদেশের প্রথম একদম সর্বশ্রেষ্ঠ প্রথম রাষ্ট্রীয় পদক বা বেসরকারি পদক, সেটার নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। সেটা চালু করছে জিয়াউর রহমান 77-এ। স্বাধীনতা 77-এ, 21 পদক 76-এ, দুইটাই জিয়াউর রহমান। ঠিক আছে, ইয়েস ইয়েস। এই যে আকাশ আহমেদ হৃদয় কমেন্ট করেছে, ফাতেমা, কেয়া, তারপর অর্ণব মল্লিক, সানজিদা, নাহিদ, একদম সঠিক, থ্যাংক ইউ। মাথায় রাখবা পরীক্ষায় আসে। আমি স্টার মার্ক করে দিই। স্বাধীন বাংলাদেশের স্মারক ডাক টিকিটে কিসের ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। এইটা পরীক্ষায় আসে সারা জীবন। এটাকে আমি বলবো না সারা জীবন ইম্পর্টেন্ট, বাট এই লাইনটাকে আমি বলবো সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার। তোমরা মাথায় রাখবা 16 ডিসেম্বর 71ও বৃহস্পতিবার ছিল, 52 সালের 21 ফেব্রুয়ারি ওই দিনও বৃহস্পতিবার ছিল, দুইটাই বৃহস্পতিবার। ভাষা আন্দোলনের দিন বৃহস্পতিবার, মুক্তিযুদ্ধে আমাদের যেই দিন বিজয় লাভ হয়েছে ওই দিন বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার, আর কিছু না ভাই, মাথায় রেখো। এটা ছিল 8 ফাল্গুন, 8 ফাল্গুন, হ্যাঁ, 21 ফেব্রুয়ারি। মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করেছে? মানে আমি এখন কি বলতে বলতে গলা শুকায় ফেলবো? এইটাও এমন একটা লাইন যেটা সারা জীবন ইম্পর্টেন্ট। এটারে বললাম না সারা জীবন ইম্পর্টেন্ট, এইটাও। এটা যদিও সারা জীবন ইম্পর্টেন্ট, 2% ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট সারা জীবন। কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা করছে? সারা জীবন আসে, চাকরিতে অসংখ্যবার আসবে, দেখবা সারা জীবন একবার করে দেখবা। এই লাইনটা তোমরা পড়ে নিবা। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু করেছিলেন চিত্তরঞ্জন শাহ, কবে চালু হয়েছে একটু দেখবা। ভাষা আন্দোলন ভিত্তিক একটা সংগঠনের নাম কিন্তু বাংলা একাডেমি, 55 সালে চালু হয়েছে। ঠিক আছে, বাংলা একাডেমির মধ্যে একটা ভাস্কর্য আছে, কেউ বলতে পারবো ওই ভাস্কর্যের নাম কি? কেউ বলতে পারবে? এবং সেই ভাস্কর্যের ভাস্করকে বাংলা একাডেমির প্রাঙ্গণে রয়েছে, দেখি কে জানো? হ্যাঁ, কে জানো? দেখি ওইটা কে জানো, ওই বিষয়টা আবার কে জানো? তার মানে দেখছো কত ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা এখানে পড়লাম, হয়তো কমন পড়ে যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যাতে কমন পড়ায় দেয় এই দোয়া করি। পরবর্তীতে আমরা দেখব ভাষা আন্দোলন ভিত্তিক স্থাপত্য। শহীদ মিনারগুলো পরিচয় তোমরা খুব সুন্দর করে জানো, আগে সুন্দর করে পড়াইছি, এগুলো নিয়ে বললাম না। এটাও তোমরা জানো, তবে এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু আমি তোমাদেরকে দেখাই দিই, প্রবলেম নাই, এটা একটু দেখাই দিব। মোদের গর্ব না মোদের গরব, একজন লিখছে মোদের গর্ব, মারুফ মোদের গর্ব না, উত্তর হবে মোদের গরব। সিয়েরা লিওনের রাজধানী হচ্ছে ফ্রি টাউন। ঠিক আছে, হয়েছে। অখিল পাল মোদের গর্ব, মোদের গরব, মোদের গরব, মোদের গরব হবে, গর্ব না। আচ্ছা, আহ, এবার দেখো 21-এর যা কিছু প্রথম, মানে 21শে ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম প্রথম কি হয়েছে এটাই। যেমন প্রথম কবিতার নাম ছিল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী, প্রথম কবিতা কি? 21-এর প্রথম কবিতা। প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, অবশ্যই জহির রায়হানের, 1969 হয়েছে আরেক ফাল্গুন, ইম্পর্টেন্ট। প্রথম শহীদ রফিক উদ্দিন, এটা আমরা জানি। প্রথম গানটা নিয়ে একটু কনফিউশন আছে, প্রথম গান অনেকে মনে করে প্রথম গান এটা ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা কিন্তু প্রথম গান 21শে ফেব্রুয়ারির। অনেকে মনে হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা এটা অনেকে মনে করে ওইটা হচ্ছে প্রথম গান, ওইটা না। 21-এর প্রথম গান হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যেটা লিখছে হচ্ছে গাজীউল হক আর সুর করছে তার ছোট ভাই নিজামুল হক, এটা ইম্পর্টেন্ট। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, যেটার মধ্যে আমার সোনার বাংলা প্রথম অ্যাড করা হয়েছিল জহির রায়হানের, ইম্পর্টেন্ট। এই কয়েকটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে রেজিস্টার করছি তোমরা একটু একবার দেখো 5 সেকেন্ড। ওকে, আশা করি দেখছো যে
এই স্লাইডের কোনটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা দেখছো, ঠিক আছে? এই স্লাইডে হচ্ছে এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। তো পরবর্তীতে আমরা যদি রিভিশন দেই, প্রথম শহীদ মিনার, প্রথম প্রভাত ফেরি গান দরকার নাই। এই যে এই জিনিসটা, 21-এর প্রথম সংকলন কে করছে? আর প্রথম নাটক কবর, মুনির চৌধুরী। দেখো এই দুইটা শুধু দেখো, কথা বলবো না, খালি বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট, খালি দেখো এখন। ক্লিয়ার? খুব সুন্দর করে দেখতে হবে, এই দুইটা বিষয় পরীক্ষা আসার মতো জিনিস। তো পরবর্তীতে দেখো ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন শহীদ মিনার রয়েছে, এগুলো জাস্ট দেখো। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায়? এটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রবিউল হোসেন হচ্ছে এটার ভাস্কর, রবিউল হোসেন। এটা 50তম বিসিএস আসছে, এই জিনিসটা 50তম বিসিএসও আসছে এবং অনেকে কনফিউজ ছিল। 50তম বিসিএস এই প্রশ্নটা আসছে। দুইটা রেজিস্টার করছি, দুইটা লাইন শুধু পড়ো। এটা 50তম বিসিএসও আসছে, অনেকে ভারত দিয়ে দিছে, বাট এটা হবে যুক্তরাজ্যে। ঠিক আছে? কবর নাটকটি মুনির চৌধুরী, কবর কবিতা জসিমউদ্দিন। ইয়েস, আকাশ আহমেদ হৃদয়, উত্তর একদমই সঠিক। ঠিক আছে? এই দুইটা বিষয় দেখবা। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার হয় যুক্তরাজ্যে 97-তে। ঠিক আছে? আর সর্বোচ্চ শহীদ মিনার 71 ফুট, 1971-কে বুঝিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রবিউল হোসেন এটার হচ্ছে নির্মাতা বানিয়েছেন। ভাষা আন্দোলন ভিত্তিক গান, এগুলো দেখবা কোনটার কে ইয়া করছে। যেমন আমি যদি একটু একটু তোমাদেরকে বলি, যেমন এই যে আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি, এইটি লিখছে গীতিকার, লিখেছেন কে? যদি বল লিখেছেন কে, গীতিকার লিখছে বা রচনা করছে, গীতিকার লিখছে রচনা করছে গাফফার চৌধুরী। আর এই গানের সুরকার দুইজন, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, দ্বিতীয় সুরকার আলতাফ মাহমুদ। এগুলো পরীক্ষায় আসে। আর আব্দুল লতিফ লিখছে এবং সুর করছে একটা গান আছে, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, মাথায় রাখবা। আর মোদের গরব মোদের আশা আমুরি বাংলা ভাষা, লিখছে গাইছে দুইটাই অতুল প্রসাদ সেন। আর ভাষা আন্দোলনের প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যেটা লিখছে তোমার হচ্ছে গাজীউল হক, সুর করছে তার ছোট ভাই নিজামুল হক। তো এইগুলা একটু তোমরা দেখবা, কোনটাতে কোনটা ফালানো যায় না, তবে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, যেহেতু আমার ভাই রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি। সো এটা একটু মাথায় রাখো। ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। পরবর্তীতে এই যে এই জিনিসটা, এই যে বক্সের মধ্যে যা আছে তা পরীক্ষায় তুমি তোমার জীবনে অন্তত 50 বার কমন পাবা। বক্সের মধ্যে যে জিনিসটা আছে অন্তত 50 বার, যদি বাইচে থাকো অন্তত 50 বার। কিভাবে? ইউনেস্কো কত সালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিছে? নিঃসন্দেহে 99। কততম অধিবেশন? 30 অধিবেশন, তারিখটা কত? 17 নভেম্বর। ইউনেস্কো তাদের 30তম অধিবেশনে 17ই নভেম্বর 1999 সালে, 99তে সারা দেশব্যাপী, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা দিয়েছে বাংলাকে, যে তোমরা পালন করবা। কিন্তু ওই বছর থেকে পালন হয় নাই। প্রশ্ন বুঝে উত্তর করবা, কবে থেকে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে? যদি এই প্রশ্ন করে তখন আবার হবে 2000 সাল। 2000 সালে বিশ্বের 188টি দেশ পালন করছে, কিন্তু ঘোষণা করছে 99। ঘোষণা বলছে নাকি পালন বলছে, খেয়াল করবা। আর ওই সিয়েরালিওনের কথা তো বললাম, 2002 সালে আফ্রিকার দেশ সিয়েরালিওন বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। এই বিষয়টা একটু মাথায় রাখবা। ঠিক আছে? এছাড়া বাকি এত ইম্পর্টেন্ট না, এই আর কি। তো ভাষা আন্দোলনের ক্ষেত্রে এতটুকুই। তো আজকে যেহেতু এই পর্যন্তই, আমার গলাটা শুকিয়ে আসতেছে অনেক, ইয়ে আর কি।
সো নেক্সট ক্লাসটা এটা 1 ঘন্টার মতো একটা ক্লাস হলো। তো দুইটা টপিক আমরা একটু ধরলাম, এরপরে আমরা মুক্তিযুদ্ধটা ধরবো। নেক্সট ক্লাসে আমাদের প্রথম টার্গেট হচ্ছে তোমাদের লাইভে আসবো, আইসা হুট করে গুচ্ছে টার্গেট ইয়াটা দিয়ে দিব, গুচ্ছে সাজেশনটা আমি দিয়ে দিব। আর তোমাদের নেক্সট ক্লাসগুলো থেকে আমি আরো দুই একটা ক্লাস করাই, তারপর তোমাদের মৌলিক জিকে টানা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে। আর তোমরা অবশ্যই মৌলিক জিকের জন্য একটা বই কিনতে পারো। মৌলিক জিকের জন্য যারা এখনো বই কিনো নাই, ভুল করতেছো। মৌলিক জিকের জন্য একটা বই কিনতে পারো, বাজার থেকে যে কোনো একটা বই কিনতে পারো, যে কোনো পাবলিকেশনের। তোমরা একটু একটু করে ধরে কমপ্লিট করা শুরু করো প্রতিদিন রুটিন করে। কারো অপেক্ষা অবশ্যই বসে থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে শুধু জিকে না, বাংলা ইংলিশটাও সমানভাবে প্র্যাকটিস করো। এইবার একটা পজিশন করতেই হবে ইনশাল্লাহ। অনেকেই চান্স পেয়ে গেছে, তোমার বন্ধুরাও চান্স পেয়ে গেছে, অনেক জায়গায় ভালো করতেছে, হাসি খুশি। তুমি কি রক্ত মাংসে গড়া মানুষ না? তোমার দ্বারা হবে না? হবে ইনশাল্লাহ। কিন্তু তোমাদের টার্গেট যদি হয় পরবর্তী বছরে আমি রাবিতে টপ করব, আমি জাবিতে জবিতে একটা জায়গায় না 2 জায়গায় টপ করব, আমি ল নিয়ে পড়বো, ল নিয়ে পড়তে পারলে আমি বিসিএস না বিজেএসও দিতে পারবো। বিসিএস তো দিতে পারে যারা ল নিয়ে পড়ে, বিজেএস দিতে পারে এবং তাদের লাইফটা শাইন হয়। মানে আমি যদি ল নিয়ে পড়তে পারতাম পার্সোনালি, আমি আমার জীবন পরিবার সবাইকে নিরাপত্তা দিতে পারতাম, জীবনে অনেক ভালো করতে পারতাম। আমার ইচ্ছাটা এখন হয়, কিন্তু সুযোগ নাই, জীবন সেই সুযোগ দিবে না, কিন্তু সেই সুযোগটা তোমাদের আছে। তাই আমি যদি বলবো যে পরবর্তীতে তুমি ভালো করতে চাও, সেক্ষেত্রে জিকে তোমার জন্য একটা বড় ফ্যাক্টর হবে। এবার তো বুঝছো একটু ভালো পালে জিকের জন্য সিরিয়ালটা কত আগায় যায়। যদি 97% মার্কস তোমরা কারেক্ট করতে চাও, তোমাদের বন্ধুরা যত ভর্তি হয়ে যাচ্ছে, এবং এইচএসসি 26 যারা আসো, 27 যারা আসো, এখন থেকে যদি প্রি অ্যাডমিশন কোর্স ভর্তি হয়ে যাও, শেষ অবধি থাকবে 26-এ অ্যাডমিশন, মানে 1.5 বছর তুমি মাসে 100 টাকা করে পড়তে পারবা। এই কোর্সের দাম পড়ে যায় প্রতি মাসে 100। এই কোর্সের দাম পড়ে প্রতি মাসে মাত্র 100 টাকা করে। প্রতি মাসে 100 টাকা করে তুমি এখানে পড়তে পারবা এই কোর্সটাতে। এটা আমাদের সেকেন্ড টাইম কোর্সও, এটা আমাদের সেকেন্ড টাইম কোর্সও, কারণ এই সেকেন্ড টাইম কোর্সটা থাকবে তোমার সেকেন্ড টাইম যে দিবা 25-এর একদম শেষ অবধি, 26-এর অ্যাডমিশন শেষ অবধি। সো 26 ব্যাচ 25 ব্যাচ জোরালো ভাবে আজকে নাবিলজিকে পেজে নক দাও। তোমার যারা আমার এই কোর্সে আসো, তুমি এই গ্রুপে আসো, এটার স্ক্রিনশট দিলে তুমি 1200 টাকায় ভর্তি হতে পারবা। নচেত তোমাকে 1400 টাকা গুনতে হবে, যে কোর্সের প্রাইস কিন্তু 2600 বাদ। 100 জন হয়ে যাবে এই সপ্তাহে। তোমরা আজকে নক দাও, আমি বলবো একজন মিস করো না। ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, তুমি প্রথম থেকে আমার লাইভ করো, মোটিভেটেড করবো ইনশাল্লাহ, তুমি ভালো করতে পারবা ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। সবাইকে মাহে রমজানের আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। জিকের জন্য 2-3 মার্কসের জন্য চান্স মিস, যাক আল্লাহ ভরসা, সামনে ভালো কিছু করবা। তোমাদের এখান থেকে অনেকে ভর্তি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, যারা কমেন্ট করতেছে তাদের মাঝখানে অনেকে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সো তোমরা প্রত্যেকে ভর্তি হওয়ার জন্য নাবিল জিকে আমার যে পেজ আছে এখনই নক দিয়ে ফেলো, কেউ মিস করো না, একজনও মিস করো না যারা আমার কথাগুলো শুনতেছো। পরে এসে তুমি ঠিকই ভর্তি হবা, কিন্তু তুমি লাইভ ক্লাস মিস করবা। সো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাই রোজা রেখো, রোজা রেখে রাতে বেশি বেশি পানি খাবা, পানি যাতে শূন্যতা না হয়। আর হচ্ছে দোয়া করো আমার জন্য, আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। মনটা আজকে অনেক খুশি খুশি আছে, তোমরাও আশা করি সেরকম খুশি খুশি থাকো। কেন মনটা খুশি খুশি আছে হয়তো কয়েকদিন পর বুঝতে পারবা। নাবিল ভাইয়া বলছিল কেন মনটা খুশি খুশি। সো ইনশাল্লাহ সামনে অনেক ধামাকা হবে। আর তোমরা এই যে আয়েশা ভর্তি হয়ে যাবে, আয়েশা ভাইয়া তুমি নক দিয়ে ফেলো, নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। বলবো আমি আপনার ভাই, আমি তোমার নামটা মনে রাখলাম, নাবিল ভাই আমাকে বলছে 1200 টাকা রাখতে, বললেই তোমাকে 1200 টাকা রাখবে। আমি ভাইয়ের কোর্সে আসি, স্ক্রিনশট দিবা, 1200 রাখবে, কোনো প্রবলেম নাই। তো একাধিক ফ্রেন্ড যদি ভর্তি হও, বা তুমি যদি কোনো ফ্রেন্ডকে ভর্তি করাও, সেক্ষেত্রে তুমি আরেকটু ডিসকাউন্ট পাবা। সো এটাও কাজে লাগাইতে পারো, বা তোমার জুনিয়রদের সাজেস্ট করতে পারো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো। ওই যে সাদিকুরে ভর্তি হবা, এই সুযোগটা কিন্তু মিস করো না, মিস করো না। একাধিক ফ্রেন্ড ভর্তি হলে অবশ্যই আরও ডিসকাউন্ট পাবা। আর সামনে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ, এই প্রত্যয় রাখি। তোমাদের মা বাবার জন্য আমি অনেক মন করে দোয়া করি, আমার মায়ের জন্য দোয়া করো। আর হচ্ছে বেশি বেশি আমল করো, অল্প করে হলেও অনেক দান করো, মসজিদে দান করো। আর হচ্ছে পড়ার মধ্যে থাকো। একটা বিষয় কি, তুমি যখন পড়তেছো, তুমি যখন স্ট্রাগল করতেছো, আমিও নিজে স্টাবলিশ না, আমি স্ট্রাগল করতেছি, আমার জন্য দোয়া করো যাতে সামনে ভালো কিছু করি, একটা গুড নিউজ দিতে পারি তোমাদের জন্য। এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো। অর্ণবও ভর্তি হয়ে যাবে, আমি জানি এখানে অনেকে ভর্তি হয়ে গেছে কমেন্টে, আমি অনেকের কমেন্টগুলো দেখলাম যারা আসো ওই গ্রুপে, তোমরাও হয়ে যাবা। অর্ণব তোর 1300 বলছে, তুমি তুমি 1200 বলবা। নাবিল ভাইয়া তোর নাম আমি চিনি, আমার যারা অ্যাডমিন তারাও চিনে, বলবা নাবিল ভাই বলছে 1200 রাখতে, আমি ওই গ্রুপে আসি, স্ক্রিনশট দিবা, ইনশাল্লাহ 1200 রাখবে। দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে তোমাদের অবশ্যই গুচ্ছের জন্য সেই চরম সাজেশনটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এই যে আগে আমি ভর্তি হয়েছি, আচ্ছা ঠিক আছে ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম, বাই বাই। পেজে নক দিয়ে ফেলো, পেজে নক দিয়ে ফেলো এখনই।